জনগণ দেখতে চায় জনগণের সরকার, যেই সরকারের প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে। 24-এর গণ আন্দোলনে ছাত্র, তরুণ, যুবক, যুবতীরা নেতৃত্ব দিয়েছে। আমরা বরাবর তাদেরকে অভিনন্দন জানিয়েছি, আজও অভিনন্দন জানাই। তাদের নেতৃত্বে বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সকল শ্রেণী পেশার মানুষ জীবন বাজি রেখে খোলা গুলি এবং আগুনের মুখে তারা লড়াই করেছিল এবং তারা বলেছিল যে আমরা কোন স্বৈর শাসকের সামনে আর মাথা নত করব না। তারা বলেছিল আমরা একটা নতুন বাংলাদেশ চাই। তারা বলেছিল আমরা একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই। আমাদের ছাত্র যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই। শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই। এই কাজের মাধ্যমে আমরা দেশ গড়তে চাই। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? কেউ কেউ এই পরিবর্তনে খুশি নন। সম্ভবত কারণ এটা পরিবর্তনটা আমার বা তাদের নেতৃত্বে হলো না কেন? নেতৃত্ব তো ভাই আমরা দিয়েছি। স্বৈরাচারের বিরুদ্ধে 15.5 বছর আমরা আন্দোলন করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা মামলা গলায় নিয়ে জেলে ঢুকেছি, ঘর বাড়ি ছেড়ে এখানে সেখানে আমরা পালিয়ে বেরিয়েছি। অবশ্য বাংলাদেশ জামাতে ইসলামী দেশ ছেড়ে পালায় নাই। দেশের ভিতরেই আমরা মুহাজির ছিলাম, দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম, বুকে জড়িয়ে এখানেই ছিলাম, জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি। কারণ আমরা এই দেশকে, এই মাটিকে, এই মানুষকে আমরা ভালোবাসি। আমরা ভালোবাসার ঠিকানা ত্যাগ করতে পারি না। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। এই রাজনীতির আমূল পরিবর্তন চায়, সংস্কার চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। সেই নতুন ফর্মুলাটা কি? সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোনো দলের পক্ষপাত দুষ্ট কোনো সরকার দেখতে চায় না। জনগণ দেখতে চায় জনগণের সরকার, যেই সরকারের প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে। জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পরে জনগণের অংশ হিসাবে সেও তার অংশ ভোগ করবে। যেই সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না, যেই সরকার দুর্নীতিতে জড়াবে না, যেই সরকারের মদতপুষ্ট হয়ে কেউ চাঁদাবাজি করার দুঃসাহস দেখাবে না, যেই সরকারের সময় সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, নারী পুরুষ সকলেই সম্মানের সাথে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হবে, ভূমিকা রাখবে। পুরুষরাও রাখবে, নারীরাও রাখবে, নিরাপত্তা এবং সম্মানের সাথে রাখবে। এই নতুন ব্যবস্থাপনা বাংলাদেশের জনগণ দেখার জন্য মুখিয়ে আছে। আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে, আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের দলকে জনগণ বেছে নেয়, আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাবো, আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন, অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী।
জামাত ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ। আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন। আমরা ওই দুশ্মনের রাজনীতির চাষ আর বাংলাদেশে হতে দেব না। কিছু লোক প্রপাগান্ডা ছড়ায়, জামাতে ইসলামী তো কোনোদিন সরকার চালায় নাই। এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে তাদের তো অভিজ্ঞতা নাই, তারা দেশ চালাবে কেমনে? হ্যাঁ, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই। কোন অভিজ্ঞতা নাই জানেন? জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের পাতা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। না হয় নাই, স্লোগানে আর আমার সালামে মারামারি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি বোনেরাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে যাকে মনোনয়ন দিয়েছে, প্রতিশ্রুতিশীল তরুণ চিকিৎসক ডাক্তার এস.এম. খালেদুজ্জামান, এই নির্বাচনকে সামনে রেখে আসনের এই এলাকার জন্য আজকে যুব ছাত্র এবং নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী উত্তর শাখার সম্মানিত আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত মা, বোন, জায়া এবং ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা একটি মুক্ত বাংলাদেশে, মুক্ত পরিবেশে আজকে আমাদেরকে সমবেত হওয়ার এবং কথা বলার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বাংলাদেশের সূচনা লগ্ন থেকে এক এক করে 54টি বৎসর জাতির ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। তারও আগে অবিভক্ত ভারত যখন ইংরেজরা এই দেশ শোষণ করছিল, তার কবল থেকে মুক্ত হওয়ার জন্যে যারা লড়াই করেছিলেন, তাদের ধারাবাহিক লড়াইয়ের ফসল হিসাবে 47-এর 14ই আগস্ট ভারত দুটি দেশে বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারতের জন্ম হয়। ওই লড়াই থেকে শুরু করে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন এবং 2024 সালের
গণবিপ্লবে আর তার মধ্যবর্তী জায়গায় যারাই অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, লড়াই করেছেন, সেই সমস্ত শহীদ এবং গাজীদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন, মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। গাজী হিসাবে যারা বেঁচে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। প্রিয় দেশবাসী, দুইবার স্বাধীন হলাম, কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীনতার স্বাদটা পেলাম না। কেন পেলাম না? আমাদের মাটি কি উর্বর ছিল না? আমাদের জলসীমায় কি আল্লাহ সম্পদ দান করেননি? আমাদের মাটির নিচে কি আল্লাহ বিপুল পরিমাণ খনিজ সম্পদ রেখে দেননি? সমুদ্রের নিচে অকল্পনীয় সরকার সম্পদকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেননি? আল্লাহ তাআলা সবই দান করেছে। তাহলে এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন? সকল দলই যখন ক্ষমতার বাইরে থাকে তখন কেন এই কথা বলে যে আমরা জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি? অর্থাৎ ক্ষমতার বাইরে যখন একটা দল থাকে, সেই দলও কোনো দলই বাংলাদেশ শাসন করেছে। একতার মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে তারাও জনগণকে স্বাধীনতার সুফল এনে দিতে পারে নাই। বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে 24-এ যে পরিবর্তন এসেছে, মানুষ আশা করেছিল ফ্যাসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে, বিদায় নেবে। আফসোসের বিষয়, ফ্যাসিবাদ বিদায় নেয় নাই। ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। ফ্যাসিবাদীদের কিছু লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি, 2 নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি, 3 নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি, 4র্থ লক্ষণ হচ্ছে মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি, 5ম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত। সকল লক্ষণ আজকে বিদ্যমান।